বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে কি? রাজধানী ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই এখন একটা চাপা গুঞ্জন। এক অভূতপূর্ব রাজনৈতিক বাকবদলের সাক্ষী হচ্ছে বাংলাদেশ, যার কেন্দ্রে রয়েছে জামায়াত ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যে দলগুলোকে নিয়ে বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট ধারার বয়ান প্রতিষ্ঠিত ছিল। সেই দলগুলোই এখন এমন সব কর্মকাণ্ড দিয়ে আলোচনায় আসছে যা কেবল বিস্ময়করই নয়, অনেকের কাছে অকল্পনীয় বটে। নতুন বাংলাদেশের স্বপ্ন, এই স্লোগানকে সামনে রেখে তাদের এই অভিযাত্রা, তাকে কেবল এই কথার কথা নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা? এই অভিযাত্রার চালিকা শক্তি কারা এবং কী চূড়ান্ত তাদের লক্ষ্য? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে দেশের আপামর জনসাধারণের মনে। অভিযাত্রার সূচনাটা হয়েছিল এমন একটা জায়গা থেকে যা ছিল সব আলোচনার ঊর্ধ্বে, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের মুক্ত বৃদ্ধি চর্চার এই কেন্দ্র থেকেই যেন এক নীরব বিপ্লবের পদধ্বনি শোনা গেল, আর এটার অগ্রপথিক হিসেবে আবির্ভূত হলো ইসলামী ছাত্র সংগঠন। একসময় শিবিরকে নিয়ে জনমনে যে ধারণা প্রচলিত ছিল তা ছিল রীতিমতো ভীতিকর। অনেকেই মনে করতেন শিবির ক্ষমতা এলে বা ক্যাম্পাসে শক্তিশালী হলে নারীদের নিরাপত্তা বিচরণ আর সম্ভব হবে না। তারা মোরাল পুলিশিং বা নৈতিকতা ছড়ি ঘোরাবে, ভালোবাসার সম্পর্কে বাধা দেবে, নারীদের হেজাব পড়তে বাধ্য করবে, এমন হাজারো ধারণার ডালপালা মেরেছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটল তা ছিল সেই ধারণার সম্পূর্ণ বিপরীত। শিবির দেখিয়েছে তারা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে একদমই চায় না। কে কি পোশাক পরবে তা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, জামায়াত শিবির একটি ইসলামী আন্দোলন হিসেবে মানুষকে দ্বীনের পথে, শরীয়ত মানার পথে আসার জন্য দাওয়াত দিতেই পারে, এটা তাদের আদর্শিক দায়িত্ব। কিন্তু সেই দাওয়াত আর জোর করে চাপিয়ে দেওয়ার মধ্যে যে বিস্তর ফারাক, সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে। তাদের মতে কাউকে কোনো কিছুতে বাধ্য করার অধিকার কোনো সংগঠনের নেই, যদি না সেই ব্যক্তি সংগঠনের সদস্য হন। যেমন একজন বাবা তার সন্তানের উপর, একজন স্বামী তার স্ত্রীর উপর, বা একটা সংগঠন তার সদস্যদের উপর নিয়ম আরোপ করতেই পারে, কিন্তু সাধারণ জনগণের উপর একদমই না। যেহেতু শিবিরে কোনো নারী সদস্য নেই, তাই নারীদের উপর তাদের কোনো নিয়ম চাপিয়ে দেওয়ার প্রশ্নই হচ্ছে না। এই যে স্পষ্ট অবস্থান, এটাই যেন তাদের প্রতি জমে থাকা সন্দেহের বরফ গলাতে শুরু করেছে। এই তাত্ত্বিক অবস্থানকে বাস্তবে রূপ দিতে শিবির যে পদক্ষেপটি নিয়েছে তা এক কথায় বৈপ্লবিক। তারা নারীদের জন্য আয়োজন করেছে ব্রেস্ট ক্যান্সার সচেতনামূলক প্রোগ্রাম। যে সমাজে ব্রেস্ট বা স্তন শব্দটি উচ্চারণ করতে অনেকে লজ্জায় কুঁকড়ে যান, সেই সমাজে শিবির বিশেষজ্ঞ ডাক্তারদের এনে খোলামেলাভাবে এই রোগটি নিয়ে আলোচনা করেছে। কিভাবে সমচলাইন স্তন পরীক্ষা করতে হবে, কোনো শক্ত গোটা অনুভূত হচ্ছে কিনা তা কিভাবে বুঝতে হবে, এ ধরনের জীবন রক্ষাকারী আলোচনা তারা আয়োজন করেছে একদম প্রকাশ্যে। অনেকের কাছে যা ছিল একটা অকল্পনীয় দৃশ্য, শিবির প্রমাণ করেছে জীবন বাঁচানোর তাগিদে এই ধরনের আলোচনা কেবল জায়েজই না, বরং ইম্পর্টেন্ট। তার এক্সাম্পল টেনেছে ইসলামের ইতিহাসের, যেখানে নারী সাহাবীরা নির্দ্বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হায়েস, নেফাসের মতো একান্ত ব্যক্তিগত ও শারীরিক বিষয়ে প্রশ্ন করতেন। শিবিরের বার্তাটি ছিল খুবই স্পষ্ট: সব ট্যাবু বা সামাজিক সংস্কার মঙ্গলজনক না। শুধু সচেতনামূলক প্রোগ্রামই না, তারা নিয়েছে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ। নারীদের কালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য ক্যাম্পাসে স্থাপন করেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। যে দেশে দোকানে স্যানিটারি প্যাড কিনতে গেলে এখন দোকানিরা এমনভাবে কাগজে মুড়িয়ে দেয় যেন ক্রেতা নিষিদ্ধ কোনো বস্তু কিনে যাচ্ছেন, সে লজ্জা ও সংকোচের সংস্কৃতিতে এটা ছিল একটা বিরাট ধাক্কা। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য ছিল তাদের আয়োজিত প্রোগ্রামগুলোতে অংশগ্রহণকারী নারীদের বৈচিত্র্য। সেখানে যেমন ছিলেন হিজাব পরিহিতা নারীরা, তেমনি ছিলেন পশ্চিমা পোশাকে অভ্যস্ত মাথায় হিজাববিহীন নারীরাও। সবাই এক ছাদের নিচে, একই উদ্দেশ্যে, একই কথার ভাঁজে। তাদের কার্যক্রম এখানেই থামেনি। যে নারী শিক্ষার্থীরা রিডিং রুমে ঘন্টার পর ঘন্টা গরমে কষ্ট করে পড়াশোনা করতেন, তাদের জন্য শিবির নিজেদের উদ্যোগে এসি লাগানোর ব্যবস্থা করেছে। লাইব্রেরিতে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতা ও নানা জবাবদিহিতার বিপরীতে তারা নিজস্ব অর্থায়নে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন সিস্টেম চালু করেছে, যা প্রবেশাধিকারকে করেছে সহজ ও আধুনিক। এই প্রেক্ষাপটে জামায়াত শিবিরের সমর্থকরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপির সঙ্গে একটি তীক্ষ্ণ পার্থক্য তুলে ধরেছেন। তাদের অভিযোগ, বিএনপি নারী অধিকারের কথা বললেও বাস্তবে তাদের আচরণ ঠিক তার উল্টো। তারা অভিযোগ করেন বিএনপি নারীদের বোরকা খুলে হামলা করে, যৌন নির্যাতনের মতো অপরাধ তাদের নেতাকর্মীরা জড়িত, এমনকি তারা ঘরে স্ত্রীকেও নির্যাতন করে। পর্দাশীল নারীরাও তাদের আক্রমণের শিকার হন, এমন গুরুতর অভিযোগও তোলা হয়। জামায়াতের রাজনীতিকে তারা এই দ্বিতীয় ধারার ধারক হিসেবে উপস্থাপন করছেন। তারা বলছেন জামায়াত নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য উৎসাহিত করে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনুপ্রেরণা দেয়, এমনকি নারীদের পিএইচডি করার জন্য ইউরোপ আমেরিকায় পাঠানোর স্বপ্ন দেখায়। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে যে বিপুল অর্থের প্রয়োজন তা কোথা থেকে আসে?
এই প্রশ্নটিও এখন আলোচনার কেন্দ্রে। এর উত্তরে যা জানা যাচ্ছে তা আরও বেশি চমকপ্রদ। এই উদ্যোগগুলোর পেছনে কোনো বিদেশি শক্তি বা বড় কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থায়ন নেই। এর মূল উৎস হলো দলীয় কর্মী ও সমর্থকদের নিঃস্বার্থ অনুদান। সমর্থকরা বলছে, আমার মতো লক্ষ কোটি মানুষ এই দলকে টাকা দেয় যারা দেশের ভালো চায়, ইসলামের ভালো চায়। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পাওয়ারের কণ্ঠেও ধ্বনিত হয়েছে এই নতুন যাত্রার প্রত্যয়। তিনি বলেছেন, জামায়াতের আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে তাদের সুযোগ করে দেয় তবে তারা শাসক হবেন না, হবেন জনগণের সেবক। তার কথায়, ফ্যাসিবাদী হাসিনার সময় যে মানুষ মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে তাকে বিদায় দিয়ে ছাত্র জনতার একটা সাগর রক্ত আর হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। আমরা একটা মানবিক দেশ গড়ে তুলব। জুলাই সনদের পক্ষে জামায়াতের অবস্থান এবং ছাত্র শিবিরের এই অভিনব ও সৃজনশীল কর্মসূচিগুলো মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। যে জামায়াত শিবিরকে একসময় কেবল রক্ষণশীল এবং অনমনীয় একটি শক্তি হিসেবে দেখা হতো, তারাই এখন অন্তর্ভুক্তিমূলক, নারী বান্ধব এবং আধুনিক প্রযুক্তি নির্ভর জনসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের একটা নতুন পরিচয় পরিচিত করেছে। তাদের এই কার্যক্রমগুলো যে প্রশংসায় ভাসছে তা অনস্বীকার্য। কিন্তু অভিযাত্রার শেষ কোথায়? এই পরিবর্তন কি কেবলই কৌশলগত নাকি আদর্শিক? সত্যিকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছে জামায়াত শিবির? উত্তরটা হয়তো সময় বলে দেবে। তবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে যে এক নতুন এবং প্রভাবশীল আখ্যান রচিত হতে চলেছে তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। এই নীরব অভিযাত্রা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে চালিত করে তা দেখার জন্য এখন সাসপেন্স অপেক্ষা করছে পুরো জাতি।